আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে যে কোনটা বেশি গালিগালাজ পড়তেছে, ওই গালিগালাজের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সরকার যে সেটা সঠিক কি ভুল ওটা না, যে ওরা ভাই গালি দিচ্ছে, এই জন্য দেশ পরিচালনার জন্য নিখুঁত নিরেট ভালো মানুষ দ্বারা দেশ পরিচালনা সম্ভব নয়। ওই ভাই তো দেশ গুল্লাই যাক, আমি আমার ভালো না লাগলে আমি বিদেশে চলে যাব, সেখানে আমার সব কিছু আছে, প্রভাব প্রতিপত্তি সম্মান যশ মানে সুনাম আমার সব কিছু আছে, কেন রে ভাই তোর গালি খাইতে যাব। এই হলো অবস্থায় হঠাৎ সরকার বাংলাদেশে বর্তমান যে হঠাৎ সরকার চলতেছে, কারণ হঠাৎ সরকার বলার উদ্দেশ্য এরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে চাপের মুখে পড়ে যখন তখন সিদ্ধান্ত পরিবর্তন করে। সরকার যেমন কয়েকটা সিদ্ধান্তের কথা আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সরকার সিদ্ধান্ত নিয়েছিল অধস্থান আদালতের 50 জন বিচার বিভাগের কর্মকর্তাকে ভারতের ভোপালের ন্যাশনাল ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠাবেন। 10 থেকে 20 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশ নিতে 50 কর্মকর্তাকে আইন মন্ত্রণালয় হতে অনুমতি দেওয়া হয়েছিল। ভারত বিদ্বেষী বলে পরিচিত কঠোর একটি গ্রুপ আছে, জানেন যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা সামাজিক মাধ্যমে সরকারের সিদ্ধান্তের সমালোচনার ঝড় তোলে। তাতেই নড়ে চড়ে বসে আইন উপদেষ্টার দপ্তর। 5ই জানুয়ারি আগের নেওয়া সিদ্ধান্ত বাতিল করে। আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, জুলাই আন্দোলনের সমর্থক বলে পরিচিত একটি গ্রুপ আইন উপদেষ্টাদের বিরুদ্ধে ফেসবুকে কয়েক মাস ধরে বেশ সরব। ভারতের বিচারকদের পাঠানোর সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের হয়, ওই গ্রুপটি আবারও মাঠে নামে। অথচ এই প্রশিক্ষণটির জন্য এস.কে. সিনহা মানে যিনি ভারত বিদ্বেষী একজন বিচারক এবং অন্যতম বিচারক, যেটা শেখ হাসিনার আমলে যাকে দেশ ছাড়া করা হয়েছিল, সেই এস.কে. সিনহা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা ভোপালের মানে ন্যাশনাল অ্যান্ড স্টেট জুডিশিয়ালের সুনাম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং বিশ্বজুড়ে। দেখা গেছে 2017 সালে মেবি যারা ওই স্থানে যে প্রশিক্ষণটি পেয়েছিল তাদের ব্যাপারে সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলো ভালো রিপোর্টই দেওয়ায় আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও এই সিদ্ধান্ত নেয়। ওখান থেকে যারা সিদ্ধান্ত নিয়েছিল তারা দেশে এসে চমৎকার বিচারিক কাজ করেছে এবং তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার জানা মতে একজন বিচারক এরকম আছে যিনি বাংলাদেশের টপ 10-এর মধ্যে একজন, উনি ওখান থেকে মানে আপনার ট্রেনিং প্রাপ্ত। সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে চাপে এমন সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একাধিক সিদ্ধান্ত রয়েছে, 30-এরও বেশি সিদ্ধান্ত রয়েছে এরকম। যেমন পাঠ্যপুস্তক সংশোধনের জন্য 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছিল সরকার। কমিটিটি করার পরে ইসলামিক কয়েকটি দলের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজনের এগেনস্টে যে তাদের বিরুদ্ধে এলিগেশন অভিযোগ নিয়ে এসে তারা নাকি কি সমকামিটামি এরকম কিছু অভিযোগ নিয়ে আসার পরে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ঝড়াড়ে। আর এই প্রভাবের ঠিক কয়েকদিনের মধ্যেই আবার রাতের সিদ্ধান্ত দিনে সিদ্ধান্ত রাতের মতো সরকার তাদেরকে অপসারণ করে সেই কমিটিটা ভেঙে দেয়। আর ওই কমিটিটা ভেঙে দেওয়ার ফলস্বরূপ আমরা দেখছি যে ছাত্রছাত্রীরা জানুয়ারি মাসের 1 তারিখ কিন্তু বই পায়নি, আজ মানে আপনার 6 তারিখ আজও বই পায়নি এবং আগামী কতদিনের মধ্যে বই পাবে সেটা এখন অনিশ্চয়তার ভেতরে রয়েছে। এরপরে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় মাসরুর রিয়াজের। নিয়োগের পর একটি পক্ষ সামাজিক মাধ্যমে মাসরুর রিয়াজের বিষয়ে কিছু প্রশ্ন তোলে। এর মধ্যে অন্যতম হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার সখ্যতা। তার সাথে একটা ছবি সেখানে দিয়েছিল, মূলত একটি ছবিকে কেন্দ্র করে এই প্রশ্ন তোলা হয়। এরপরে বিএসইসির একটি পক্ষ তাকে নিয়ে আপত্তি তোলে। এই পরিস্থিতিতে তিনি বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নেন। এরপরে দেখেন সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে অন্য উপদেষ্টায় দেওয়া হয়। তিনি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের আগাগোড়া ঠিক না রেখে শেষটুকু ধরে তার মধ্যে একজন নিরেট ভালো মানুষ যিনি এর আগেও অনেক দায়িত্ব পালন করেছেন এবং তার বিরুদ্ধে কোনো এলিগেশন অভিযোগ বা দুর্নীতির কথা নেই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমকে গুরুত্ব দেওয়ার ফলে তার মতো একজন সম্মানী ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও
অনভিজ্ঞ অথর্ব অনেক মানুষকে আরও গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে, কিন্তু তার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে চলছে বাতিল ও গ্রহণের সিদ্ধান্ত। 51 দিনের সিদ্ধান্ত রাতে, রাতের সিদ্ধান্ত দিনে। 59 জেলার ডিসি নিয়োগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় উঠলে 8 জনকে প্রত্যাহার করে নেয় জনপ্রশাসন। শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পররাষ্ট্রসহ আইন মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার তাকিয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার উপর। উপদেষ্টাদের অনেকের আচরণ দেখে বোঝা যায় ভারতের সাথে তাদের সম্পর্ক খারাপের কোনো ইচ্ছা তাদের শুরু হতেই ছিল না বা এখনও নেই। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনাকে গুরুত্ব দিতে গিয়েই সরকার বিষয়টিকে বা তাদের অবস্থানটিকে ভারতের সাথে একটি বিতর্কিত জায়গায় নিয়ে পৌঁছাইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনার কারণে বৈষম্যহীন সরকারের বৈষম্য সৃষ্টিতে হিড়িক পড়েছে। সরকার সামাজিক যোগাযোগের মাধ্যমের কয়েকজনের সমালোচনার মূল্য দেয়, বিশেষ করে যারা গালিগালাজ করে এবং হুমকি ধামকি দেয়, এখানে আক্রমণ, ওখানে আর ওই যে ল্যাংটা করা, উলঙ্গ করা, এইসব কথা বলে, তার মানে গালিগালাজ তো আছে, কাউকে ছাড়ে না। এই ধরনের লোকেদের চাপের মধ্যে পড়ে তাদের মানে লেসপেন্সার বা তাদের অনুসারীদের কথার গুরুত্ব দিয়ে সরকার হুটহাট সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তে তারা এদেশের মানুষ বা জনগণ বা সাথে অন্যায় করে ফেলছে, এই হিতাহিতবোধ, হিতাকাঙ্ক্ষ বা এই ধরনের বিষয়গুলো তাদের কাছে অস্পষ্ট থেকে যায়। যেমন বিসিএস ও এসআইদের নিয়োগ বাতিলের বিষয়ে কিছু উপদেষ্টারা মনে করেন কাজটি সঠিক হয়নি, এটাকে অন্যায় বলেও মনে করেন তারা। কয়েকজন উপদেষ্টা জুলাই প্রোক্লামেশনের ঘোষণার পর উপদেষ্টাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সরকারকে বেশ বিবাদে ফেলেছিল। যে 2 জন উপদেষ্টা আবার জুলাই প্রোক্লামেশন নিয়ে ওরা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল, এটা নিয়ে তাদেরকে বিবাদে ফেলে। এই জন্য উপদেষ্টাদের এক বৈঠকে তারা বলে উপদেষ্টাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সচেতন হতে হবে। এবং দেখা গিয়েছে সরকার যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেটা যদি ওই হেড স্পিচ দানকারী ব্যক্তিবর্গের পছন্দ না হয় বা ওই মহলের অনুকূলে না হয়, তাহলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু করে। এবং যেমন আমরা এর আগে দেখেছি আসিফ নজরুল স্যারের চরিত্র, তার নষ্টামি ফষ্টামি, তাকে নিয়ে 2টো পর্ব করে ইলিয়াস তাকে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে হেনস্থা করে ফেলেছিল, মানে তার চরিত্রের একদম মনে করো 12টা বাজিয়ে দিয়েছিলেন। এই ধরনের বিষয় থেকে বাঁচতেই হয়তোবা সরকার এই ধরনের সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।